তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্টের জন্য সপ্তম শ্রেণীর ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা প্রশ্নপত্রে এই সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 301 নম্বর পেজের 10 নম্বর সেট শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। এই স্কুলের এই ইনস্টিটিউশনের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, পরিক্রমণ গতির অপর নাম। অপশন বিতে বার্ষিক গতি। 2 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। অপশন সিতে 21শে জুন। 3 দাগে গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য। অপশন বিতে 5 ঘন্টা 30 মিনিট। 4 নম্বর প্রশ্ন, সমক্ষরেখাগুলির মধ্যে একমাত্র মহাবৃত্তটি হল নিরক্ষরেখা। 5 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রের নাম। অপশন এতে ব্যারোমিটার। 6 নম্বরে বায়ু শীতল হলে বায়ুর চাপ অপশন বিতে বাড়ে। 7 নম্বর, পৃথিবীর বৃহত্তম মালভূমি হল। অপশন বিতে তিব্বত মালভূমি। 8 নম্বরে টেবিল ল্যান্ড বলা হয়। অপশন সিতে মালভূমিকে। 9 নম্বরে ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল। অপশন বিতে লুনি। 10 নম্বরে উচ্চ প্রবাহী নদীর কাজ হল। অপশন এতে ক্ষয়। 11 নম্বরে মিনামাটা রোগ হয়। অপশন ডিতে পারদ দূষণে মিনামাটা রোগ হয়। 12 নম্বরে আর্সেনিক দূষণের ফলে। অপশন সিতে ব্ল্যাকফুট রোগ হয়। 13 নম্বরে মাটি দূষণের প্রধান উৎস হল। অপশন ডিতে গ্যাসীয় ও তরল বর্জ্য। তারপরে হচ্ছে একটু ভুল হলো, মাটি দূষণের ঠিক নয়, মাটি দূষণের প্রধান কারণ হলো প্রথম অপশন সিতে কঠিন বর্জ্য পদার্থ। তারপরে 14 নম্বরে ভারতের ভোপালের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। অপশন বিতে 1984 সালে। 15 নম্বরে হাজার হ্রদের দেশ বলা হয় যে দেশকে, তা হল অপশন সিতে ফিনল্যান্ডকে। 14 নম্বরে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হল। অপশন ডিতে স্ট্রম্বোলি। 3 শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, একে থেকে ড্যাশ দিনের বছরকে অধিবর্ষ বলে। 366 দিনের বছরকে। 2 নম্বরে মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি, লোয়েস সমভূমি। 3 নম্বরে ইউরোপের বৃহত্তম হ্রদ হল ড্যাশ, ল্যাডোগা। 20 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। 1 নম্বর জাপানের ফুজিয়ামা শীতে আগ্নেয় পর্বত। 2 নম্বরে ইউরোপের রাইন নদী, এতে আন্তর্জাতিক নদী। 3 নম্বরে বায়ুর চাপ পরিমাপের একক, ডিতে মিলিবার। 4 নম্বরে আমুদরিয়া, পিতে অন্তর্বাহিনী নদী। এরপরে হচ্ছে বাক্যটি সত্য হলে ঠিক বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 1 নম্বরে আর্নিক গতির ফলে পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। ভুল। সঠিক উত্তরটি হল পরিক্রমণ গতি। পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়। 2 নম্বরে লন্ডনের কাছে অবস্থিত গ্রিনিচ শহরে আছে রয়্যাল অবজারভেটরি। ঠিক। 3 নম্বর পোলার ভূমির প্রধান নদী হল রাইন। ভুল। পোলার ভূমিতে কোনো নদী নেই। তারপরে 4 নম্বরে মাটি দূষিত হলে মাটির গুণগত মান বা উর্বরতা বৃদ্ধি পায়। ভুল। হ্রাস পায়। ডির দাগে একটি বা দুটি ভাগে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর মোট 100 ভাগ জলের কত ভাগ সমুদ্রে নোনা জল? 97 ভাগ। 2 নম্বর, কোন ঋতুতে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়? শীত ঋতুতে। 3 নম্বর, জিপিএস এর পুরো নাম কি? পুরো নাম হল গ্লোবাল SITIONING পজিশনিং সিস্টেম SYSTEM।
গ্লোবাল পজিশনিং সিস্টেম, POSITIONING। তারপরে চারিদিকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও অধিক অনধিক 3টি দৃষ্টি শব্দে। প্রথমে যে ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর, বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরে বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক। তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। 2 নম্বর প্রশ্ন, ইউট্রিফিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ, প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রিফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট থাকে, যার অন্যতম প্রধান উপাদান হল ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টিদ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে অক্সিজেন হ্রাস পায় ও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। 3 নম্বর প্রশ্ন, মুক্তিবেগ কাকে বলে? উত্তর, কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। 4 নম্বর প্রশ্ন, আদর্শ নদী বলতে কি বোঝো? উত্তর, ভূমির ঢাল ও নদীর কার্যের তারতম্য অনুসারে নদীর গতিপথকে 3টি ভাগে ভাগ করা যায়: উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্য গতি বা সমভূমি প্রবাহ, নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। যেসব নদীর এই 3টি গতি স্পষ্ট বোঝা যায় তাকে আদর্শ নদী বলে। যেমন ভারতের গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়। গঙ্গার উৎস গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত অংশ হল পার্বত্যগতি, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত মধ্যগতি, ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত নিম্নগতি। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও অনধিক 50টি শব্দে। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? পৃথিবীর একেবারে মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে পৃথিবী বেষ্টনকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হল নিরক্ষরেখা। এর মান 0 ডিগ্রি। এই রেখাটির মান 0 বলে এর মান নিরক্ষরেখা। লম্বভাবে পতিত সূর্যরশ্মি পৃথিবী অক্ষ কক্ষতলের সঙ্গে 4.5 কোণে হেলে থাকায় পরিক্রমণকালে কক্ষপথে পৃথিবী সার্বচল এমনভাবে অবস্থান করে যে নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। ফলে নিরক্ষরেখা সার্বত্রিক দিন রাত্রির দৈর্ঘ্য সমান, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয়। ছায়াবৃত্তের অবস্থান পৃথিবী গোলাকার বলে পৃথিবীর কেন্দ্র ও ছায়াবৃত্তের কেন্দ্র এক হয়। তাই পরিক্রমণের সময় ছায়াবৃত্ত যে অবস্থায় থাকুক না কেন নিরক্ষরেখাকে সারা বছর 2টি সমান ভাগে ভাগ করে। ফলে নিরক্ষরেখাতে সারা বছর দিন রাত্রি সমান হয়। বিষুব এর অর্থ, বিষুব কথার আক্ষরিক অর্থ সমান সমান। ইকুইনক্স বা ইকিউ বা ইকুয়াল প্লাস নক্স সমান নাইট। পৃথিবীর দিন রাত্রি সমান হলে তাকে বিষুব বলা হয়। অর্থাৎ নিরক্ষরেখায় সারা বছরই দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয় বলেই নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে। 2 নম্বর প্রশ্ন, অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? পৃথিবী যেহেতু সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে, তাই সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বাড়ে আবার কখনো কমে। অপসূর অবস্থান পরিক্রমণ পথে সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সর্বাধিক হচ্ছে 4 জুলাই। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব দ্বারা 15 লক্ষ কিমি। ওই দিনকে বলা হয় অপসূর অবস্থান। অনুসূর অবস্থান পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে পৃথিবীর রৈখিক দূরত্ব সবচেয়ে কম হয় 3রা জানুয়ারি। এই দিন পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব প্রায় 14 লক্ষ কিমি। এই দিনকে বলা হয় অনুসূর অবস্থান। 3 নম্বর প্রশ্ন, জলদূষণ প্রতিরোধে একজন শিক্ষার্থী হিসেবে তুমি কি কি করতে পারো? জলদূষণ রোধে একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আমি যা করতে পারি, অর্থাৎ 1 নম্বরে দরকার না পড়লে জলের কল বন্ধ করে রাখবো, এতে বিশুদ্ধ জলের অপচয় কম হবে, অন্যদিকে দূষিত জলের পরিমাণও কমবে। 2 নম্বরে পরিবেশ বান্ধব জিনিস, অর্থাৎ যা পরিবেশের ক্ষতি করে না এমন জিনিস, যেমন কম ক্ষার ও ক্ষারকের সাবান, খারিজ সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করব। 3 নম্বরে বাড়ির নোংরা আবর্জনা, তরল বর্জ্য নির্দিষ্ট এমন জায়গায় ফেলবো যাতে কোনোভাবেই তার বিশুদ্ধ জলকে দূষিত করতে না পারে। 4 নম্বর বাগানে, পুকুর পাড়ে, পুকুর চারপাশে, নলকূপের নিকাশি নালার ধারে ফুল ফল শাকসবজির গাছ লাগাবো। এতে দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হবে, আবার মাটির ক্ষয়ও কমবে। 4 নম্বর রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার 3টি কারণ লেখো। জার্মানির রূঢ় শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশে নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণগুলি হল
স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা। রুড়ো অঞ্চলের ভূত্বকের কাছাকাছি বা প্রায় সপরিবাহক উচ্চমানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। ওই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পে কোক জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। উন্নত পরিবহন ব্যবস্থা। সমগ্র অঞ্চলে জলপথ, সড়কপথ, রেলপথ, বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে। রাইন নদী ও বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে রুড়ো অঞ্চলে সরাসরি সংযোগ আছে। 3 নম্বরে আকরিক লৌহের প্রাচুর্য। রুড়ো অঞ্চলে আকরিক লৌহের অভাব আছে, কিন্তু এখানকার শিল্পের প্রয়োজনীয় লৌহ আকরিক প্রতিবেশী দেশ ফ্রান্স, সুইডেন, স্পেন, লুক্সেমবার্গ থেকে জলপথে সুলভে আমদানি করা যায়। আর একটা পয়েন্ট দিচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি, পর্যাপ্ত জল সরবরাহ। রুড়ো শিল্পাঞ্চলের প্রয়োজনীয় জল রাইন, রুড়ো, লিপি, ওপার এমসাট নদী থেকে পাওয়া যায়। 6 থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। 1 নম্বর, নদীর মধ্যবর্তীতে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো। এবং 4 নম্বর, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি লেখো। অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করছি, তোমাদের সামনে তুলে ধরছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞা। বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের উপর বেশি চাপ দেয়, একে বায়ু উচ্চচাপ বলে। বায়ুর ঘনত্ব কম হলে বায়ুর হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ুর নিম্নচাপ বলে। উষ্ণতা। বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় ও উচ্চচাপের সৃষ্টি হয়। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় ও নিম্নচাপের সৃষ্টি হয়। জলীয়বাষ্প। বায়ুতে জলীয়বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ু জলীয়বাষ্পযুক্ত হলে নিম্নচাপের সৃষ্টি করে। বায়ুচাপের মাত্রা। বায়ুচাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, বায়ুচাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। আবহাওয়া। কোন স্থানে উচ্চচাপ সৃষ্টি হলে জলীয়বাষ্প কম থাকায় ও বায়ু নিম্নমুখী হয়, মেঘ সৃষ্টি হয় না, তাই অশান্ত আবহাওয়া দেখা দেয়। আর কোন স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ঊর্ধ্বগামী বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি এবং পর্যন্ত ঝড় বৃষ্টি সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। অবস্থান। উচ্চ অক্ষাংশে বিশেষত 2 মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপের প্রাধান্য দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।